ওকে, আমার মনে হয় আমরা লাইভে আছি। সো সবাইকে সবাই হচ্ছে একটু রেসপন্স করো যে আমাদেরকে শোনা যায় কিনা ক্লিয়ারলি। তো শুরু করবার আগে তো পবিত্র শুরু করছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে। আমাদের রমাদান কারিম শুরু হয়েছে, তো আশা করতেছি রমজানের মাস সিয়াম সাধনায় সবাই ব্রত হয়েছ। এবং বেশ, কিন্তু এটা কিন্তু সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে ভুল ত্রুটিগুলো সেগুলো আমরা স্রষ্টার কাছে উপস্থাপন করি এবং আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এবং আমাদের ভুলগুলো থেকে আমরা শুধরে নিয়ে যেন পরবর্তীতে সেই ভুলগুলো আবার না করি। আহ সেই কারণেই কিন্তু সিয়াম বারবার আমাদের মধ্যে ফিরে আসে। তো শুরু করছে আজকের হচ্ছে আমাদের কৃষিগুচ্ছের জন্য যে গাইডলাইন এবং ডেন্টাল পরবর্তী এবং সাস্ট এবং চবি পরবর্তী ভর্তি পরীক্ষার জন্য আমাদের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার জন্য তোমাদের করণীয় কি হতে পারে, সেই বিষয়ে আজকের এই লাইভ সেশনটা। তো তোমরা যত পারো তোমাদের বন্ধুদের মধ্যে এই লাইভ সেশনটা শেয়ার করে দাও এবং আমাদের কমেন্ট সেকশনে জানাবে যে হচ্ছে আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তো আজকের এই লাইভ সেশনে তোমরা কিন্তু তোমাদের কোশ্চেন গুলো আমাদেরকে করতে পারো, তোমাদের কৃষিগুচ্ছ এবং কৃষি রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আমরা ইনশাল্লাহ উত্তর দিব। তো আজকের এই লাইভ সেশনে আমার সাথে আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে আল সাউদ সৌহার্দ্য, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর, সেই সাথে সাথে ফিজিক্স ইনস্ট্রাক্টর, নিউলি জয়েন। সো আমি হচ্ছে আরটিএইচ এর সাথে যুক্ত আছি। আর আজকের এই সেশনে আমাদের সাথে আরেকজন যুক্ত আছে। সে আমার খুব কাছের জুনিয়র এবং আমাদের রোড প্লাস জিএসটি এর অন্যতম সদস্য। তো আমি চলে যাচ্ছি সেজানের কাছে যে তোমার ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডিউস হও তুমি সবার সাথে। আচ্ছা, সরি, আমি মিউট ছিলাম। সেজান। হুম, আসসালামু আলাইকুম এক ভাই। ধন্যবাদ ওয়ালাইকুম সৌহার্দ্য আসসালাম। ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো সবাইকে প্রথমেই মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মুবারক। তো আমি সাবিদুর রহমান সেজান, পড়াশোনা করছি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে, লেভেল 2 তে আছি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং তোমাদের মেন্টর হিসেবে আছি রোড টু এগ্রি প্লাস জিএসটি তে, মেন্টর হিসেবে তোমাদের সাথে পুরো কোর্স জুড়ে বা সবসময় আছি তোমাদের সাথে ভর্তির সিজনটাতে ভাই। ওকে, থ্যাংক ইউ সেজান তোমার ইন্ট্রোডাকশনের জন্য। আহ, তো স্টুডেন্টস, তোমাদের হচ্ছে যাদের প্রশ্ন থাকবে কৃষিগুচ্ছ এবং ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমাদের কমেন্ট সেকশনে করতে পারো। তো আজকে আমরা এই সেশনের আধা ঘন্টা বা 40 মিনিট যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ ইন্টারেক্টিভ একটা সেশন হবে ইনশাল্লাহ। তো আচ্ছা, আমি সেজানের কাছে একটু জানতে চাচ্ছি। সেজান, যে আমাদের অনেক যারা স্টুডেন্টস আছে তারা হচ্ছে এখন অনেক পরীক্ষা দিল, মেডিকেল পরীক্ষা, তারপর ডেন্টাল পরীক্ষা, দের হচ্ছে চবি সাস্ট পরীক্ষায়। তো যারা আশানুরূপ ফলাফল করতে পারে নাই, তো তাদের জন্য যে পরবর্তীতে আমাদের একটা কৃষিগুচ্ছ যে ভর্তি পরীক্ষা, তো এটা নিয়ে তোমার আহ তাদের প্রতি একটা গাইডলাইন কি হতে পারে বা তুমি কি বলতে চাও? তুমি বলার পরে আমি তোমার সাথে একটু অ্যাড করব। যে তুমি যেহেতু এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, তো তুমি মোটামুটি এক্সপিরিয়েন্স তো এই বিষয় সব সম্পর্কে। তা আমি তোমার কাছ থেকে যদি একটু ছোট্ট করে জানতে চাই যে ওদের জন্য টিপস গুলো কি হতে পারে তোমার। জি ভাই, অবশ্যই অবশ্যই ভাই। ইতোমধ্যে অনেকগুলা ভর্তি পরীক্ষা হয়ে গেছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল, সাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সবগুলো ভর্তি পরীক্ষা হয়ে গেছে। তো অনেকেই আসতো যে আশানুরূপ ফলাফল করতে পারো নাই, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা, মেডিকেলের প্রিপারেশন নিছিলা। তো আসলে কোনো চাপ নাই, তুমি যে প্ল্যান করতেছো সৃষ্টিকর্তা আসলে তোমার চেয়ে আরো বেটার প্ল্যান করে রাখছে। ঠিক আছে, সামনে কৃষি গুচ্ছ পরীক্ষা, যেটা হচ্ছে 12 এপ্রিল অনুষ্ঠিত হবে। ঠিক আছে, আর 1 মাসের মতো টাইম আছে। তো রমজান মাস খুবই ভালো প্রস্তুতির একটা সুন্দর একটা মাস। ঠিক আছে, সবাই ভালোভাবে গুছানো ওয়েতে একটা প্রিপারেশন নাও। হতাশা হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, কৃষি গুচ্ছতে আহ খুব ভালো 3000+ সিট আছে। তো কৃষি গুচ্ছে খুব ভালো একটা অপরচুনিটি। ধরো তুমি ডাক্তার হইতে পারো নাই, কিন্তু এখানে ভেটেরিনারি যে অনুষদ আছে, ফ্যাকাল্টি আছে, সেখানে তুমি ডাক্তার হইতে পারবা। ধরো তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো না, এখানে যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, সেখান থেকে তুমি ইঞ্জিনিয়ার হয়ে বের হইতে পারবা। খুব ভালো অপরচুনিটি আছে, কৃষিবিদ হওয়ার খুব ভালো একটা সুযোগ। ঠিক আছে, তো হতাশ না থেকে হতাশাকে দূরে ফেলে দিয়ে নতুন উদ্যমে আমি মনে করি যে
সামনে যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষায় তুমি তোমার নিজের সেরাটা দাও এবং ভালো করতে পারবে ইনশাল্লাহ, আমি মনে করি ভাই। সৌহার্দ্য ভাই। ওকে, ভেরি গুড সেজান। তো আমি যদি তোমার সাথে একটু ইনক্লুড করি যে কেন হচ্ছে যে তারা হচ্ছে ডিপ্রেশনে ভুগবে না, হ্যাঁ। এবং কেন তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইয়া করতে পারে, এবং এগ্রিকালচারের বা কৃষিতে অপরচুনিটি গুলো কি হবে, এটা আমরা গ্রাজুয়ালি আসবো তোমার সাথে। তো শুরুতে দেখা গেল যে অ্যাডমিশন টেস্টে আমরা অনেকেই হয়তো ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলবো বা হচ্ছে আমাদের অনেক ভালো রেজাল্ট হবে। তো আনফরচুনেটলি সেটা আমাদের প্রস্তুতির কারণেই হোক কিংবা হচ্ছে আমাদের ভাগ্যের কারণেও কিন্তু অনেক সময় আমরা পরীক্ষার হলে ইনপুট গুলো দিতে পারি না, যার কারণে আমাদের আশানুরূপ ফলাফলটা হয় না। অথবা ভাগ্যের বলতে একটা কথা আছে যে অনেকের প্রস্তুতি ভালো থাকে কিন্তু সামহাও একটা ভাগ্য কিন্তু ওই জায়গাটায় ফেভার করে না, তখন কিন্তু আমাদের পরীক্ষাটা খারাপ হয় এবং আমরা সংশ্লিষ্ট ইউনিভার্সিটি গুলোতে চান্স পাই না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে লাইফ ইজ অল অ্যাবাউট অপরচুনিটিস, রাইট? তাই না সিজন? তো এখন যে আমরা যদি জি একবার ভাই, একটা একদম। জায়গায় যদি দেখে হতাশ হয়ে যাই, তাহলে আমরা কিন্তু এক্সপ্লোর করতে পারবো না যে অন্য জায়গাগুলোতে কি কি অপরচুনিটি আছে এবং সেগুলো আমরা কিভাবে গ্র্যাব করতে পারি। তো আমার মনে হয় স্টুডেন্টরা যদি এই জায়গা থেকে, যে আমি একটা জায়গায় হোঁচট খাইলাম, কারণ আমরা দেখো সেজন্য আমি একটা গল্প করি তোমার সাথে। সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন ইয়া করতাম, যে একবারে কিন্তু আমরা হাঁটা শিখি নাই। প্রথমে হচ্ছে আমরা হামাগুড়ি দিতাম, তারপর একটু করে উঠতে লাগলাম, তখন কিন্তু আমরা পড়ে যেতাম। তো অ্যাডমিশন টেস্টের ব্যাপারটাও কিন্তু অনেকটা এইরকম, যে ধরো তুমি একটা পরীক্ষায় তুমি প্ল্যান করছো, যে হুট করে হয় নাই, তো মানে আমরা পড়ে গেলাম। তো পরবর্তীতে বার আমরা যদি আবার একটা ট্রাই করি, তখন কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতে শিখি। তো আমরা সাকসেসফুল হওয়ার ক্রাইটেরিয়াই হচ্ছে যে আমরা যদি ঠিক ওয়েতে, রাইট ওয়েতে পরিশ্রম করি এবং কিছু ট্যাকটিক্যাল বিষয়গুলোতে অ্যাক্টিভ হই, তখন হয়তো একটা অপরচুনিটি হয়তো আমি ব্যর্থ হলেও অন্য অপরচুনিটি কিন্তু আমার জন্য লাইফে রয়ে গেছে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে যারা হয়তো মেডিকেল কিংবা ডেন্টাল অথবা চবি বা স্বাস্থ্যের পরীক্ষায় ভালো করছো, সো তুমি মন খারাপ করো নাই। তো এটা হচ্ছে তোমার হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা। তো এখন এই জায়গা থেকে তুমি যদি শিক্ষা নিয়ে যে একটা প্ল্যান মেক করো যে এই ১.৫ মাসের যে কিভাবে তুমি কৃষি গুচ্ছে চান্স পেতে পারো, যে আমি এইভাবে আমার প্ল্যান গুলো সাজাবো, স্টাডি প্ল্যানটা, এবং আমি ইনশাল্লাহ কৃষি গুচ্ছে দেখবো। তো দেখবা যে তুমি রেজাল্টের দিন তুমি দেখবা যে তোমার নামটা লিস্টে চলে আসছে, এবং তখন তুমি খুবই খুশি হবা যে তোমার যে পরিশ্রমটা সেটা সাফল্যমণ্ডিত হয়েছে। তো আমি এই জন্যই বলবো যে হচ্ছে আমরা কিন্তু পড়ে যেয়ে শিখি, যে সাকসেস কিন্তু আমরা অনেক সময় এট এ টাইম পাই না। তো সেটা ভাগ্যের কারণেই হোক অথবা আমাদের সঠিক ওয়েতে চেষ্টা আহ, না করার কারণে। তো এখন যাই হোক, আমি আমার বিষয়গুলো একটু বললাম। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা হতাশ না হয়ে যদি আবার আহ পুনরায় নতুন উদ্যম নিয়ে কৃষিগুচ্ছের জন্য অ্যাক্টিভ থেকে পড়াশোনা করো, আমার মনে হয় তোমরা সাকসেসফুল হতে পারবা। তো এখন আমি যাচ্ছি যে কৃষিগুচ্ছের জন্য, যে আমরা যেহেতু কৃষিগুচ্ছ নিয়ে কাজ করি, তো আমাদের আমি সৌহার্দ্য ভাইয়া, তারপরে সেজান ভাইয়া, আরো এখানে শিহাব ভাইয়া থেকে শুরু করে শুভ ভাইয়া, আরো অনেকেই আছে, মইনুল ভাইয়া আছে। তো এখন আমাদের যে প্ল্যাটফর্ম, যে রোড টু এগ্রি প্লাস জিএসটি, তো এই রোড টু এগ্রি প্লাস জিএসটি তোমাদেরকে ঘিরে প্ল্যান কি? আমরা তোমাদের কিন্তু অনেক সময় আমাদের একটা সাপোর্টের দরকার হয়, যে চান্স পাওয়ার জন্য, যে ভাইয়ার ক্লাসগুলো বা ভাইয়ার ম্যাটেরিয়ালস গুলো বা প্রশ্ন ব্যাংক গুলো। তো আরটিজি এই যাত্রায় বা অ্যাডমিশন টেস্টে, কৃষিগুচ্ছ অ্যাডমিশন টেস্টে তোমাকে কিভাবে হেল্প করতে পারে? তো সেদিন আমি যদি তোমার কাছে একটু জানতে চাই যে আরটিজি প্ল্যান কি আমাদের যে কোনো স্টুডেন্টদেরকে নিয়ে। জি ভাই, অবশ্যই। রোড টু এগ্রি প্লাস জিএসটি সবসময় শিক্ষার্থীদের জন্য, মানে শিক্ষার্থী বান্ধব কোর্স প্ল্যান বা সবকিছুই সাজা। আপনি যে স্টাডি প্ল্যানের কথা বললেন, আমরা অলরেডি কৃষি গুচ্ছের যে পূর্ণাঙ্গ কোর্সটা আছে সেটা হচ্ছে প্রত্যয় 3.0, যেটা আমরা হিসেবে পরিচিত। অনেক স্টুডেন্ট সেই কোর্সের সাথে যুক্ত আছে এবং এখনো যুক্ত হচ্ছে তারা ভর্তি পরীক্ষাগুলো দেওয়ার হুম, পর। হুম। সামনে যেহেতু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, তো কৃষি গুচ্ছের সেরা প্ল্যাটফর্ম হিসেবে প্রত্যয় 3.0 যে কোর্সটি আছে তোমরা কেন বেছে নিবা, সেখানে হচ্ছে আমরা পুরোপুরি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি এবং খুব সুন্দরভাবে অধ্যায় ভিত্তিক, টাইপ ওয়াইজ, কনস্ট্রাকটিভ এবং সিস্টেমেটিক ওয়েতে আমরা আগাচ্ছি কোর্সটিতে। ঠিক আছে, এবং স্টুডেন্টরা হচ্ছে স্যাটিসফাই। প্রত্যেকদিন অধ্যায় ভিত্তিক ক্লাস হচ্ছে এবং পরের দিনই তুমি কি করতেছো, সেই অধ্যায়ের উপরে পরীক্ষা দিয়ে ফেলতেছো। পরীক্ষা দিয়ে তুমি যাচাই করতে পারতেছো যে
সেই অধ্যায়ে তোমার কি কি ভুল ছিল, কি কি ঝামেলা ছিল, যে কি কি গ্যাপ আছে, কোন টাইপে তোমার সমস্যা আছে, খুব ইজিলি তুমি পরীক্ষার মাধ্যমে সেটা সমাধান করে ফেলতে পারতেছো। এবং তুমি পাচ্ছ কি 24/7 টেলিগ্রাম সাপোর্ট। টেলিগ্রাম সাপোর্ট তোমাকে, টেলিগ্রাম সাপোর্টে গাইডলাইন দিচ্ছেন কে কে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপার ভাইয়া আপুরা। তুমি একটা তোমার একটা ডাউট আছে, তো তোমার ডাউট সলভিং এর জন্য তুমি ইজিলি মানে কয়েক মিনিটের মধ্যেই তুমি সলভটা পেয়ে যাচ্ছ। এটা একটা সুবিধা, তাই না ভাই? জি তারপর অবশ্যই অবশ্যই সেটাই। হ্যাঁ, 24/7 মেন্টরিং এর একটা সুবিধা পাচ্ছ অধ্যায় ভিত্তিক। তারপর যখন ভর্তি পরীক্ষা আসবে তখন তুমি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং অনেকগুলা মডেল টেস্ট দিয়ে 12 এপ্রিল ভর্তি পরীক্ষায় বসবে, ঠিক আছে? তাছাড়া আমরা একটা কিছুদিন আগে এক্সাম ব্যাচও লঞ্চ করছি, অনুশীলন 3.0, যেটাতে হচ্ছে শিক্ষার্থীরা ধুমায় ভর্তি হচ্ছে, যেহেতু শেষ সময়ে প্রস্তুতিকে পাকাপোক্ত করতে বেশি বেশি এক্সাম দেওয়া জরুরি। যারা হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে চাও, তোমরা হচ্ছে আমাদের যে কৃষি গুচ্ছের এক্সাম ব্যাচ আছে অনুশীলন 3.0, সেটাতে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষা দিতে পারো। এবং হচ্ছে আমাদের মেইন বিষয়, যেটা খুব ভালো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে ভাই। আপনি যদি এক্স্যাক্টলি, ওয়েবসাইট নিয়ে আমি কিছু বলেন ভাই। এটাতে আসছিলাম আমি যদি তোমার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে হ্যাঁ, যে ধরো অনেকে বিজি থাকে, যে ক্লাস করার হ্যাঁ, হ্যাঁ, শিডিউলে ওদের টাইমিংটা হচ্ছে না, তো সেক্ষেত্রে জি তারা ভাই। কিন্তু একবার ক্লিক করে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারবে। Just একটা জিনিস তারা হয়তো মিস করবে, যে হচ্ছে আহ ইন এ লাইভ তারা প্রশ্ন করতে পারবে না, কিন্তু তারা কিন্তু হ্যাঁ, সেই অপরচুনিটিটা পাচ্ছে যে তারা ক্লাস হ্যাঁ, করতে পারলো না, কিন্তু পরবর্তীতে হয়তো ক্লাস করার সুযোগ থাকে না যদি অফলাইনে আমাদের করি। হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েবসাইট জি ভাই। থাকার কারণে কিন্তু স্টুডেন্টরা কিন্তু এই সুযোগটা পাবে। আর আরেকটা হ্যাঁ, ব্যাপার যেটা হচ্ছে যে বইয়ের বিষয়ে, যেটা না বললেই নয়, আমরা হ্যাঁ, কিন্তু অনেক অ্যানালাইসিস করে বা হচ্ছে অনেক প্ল্যান মাফিক সাজায় তারপরে কিন্তু তোমাদের জন্য একটা বই সাজাইছি। তো সেজান, তোমার কাছে যে বইটা আছে তুমি যদি একটু আচ্ছা। সেটা সবার উদ্দেশ্যে একটু দেখাও। আহ, বইয়ের বইয়ের সেটা কি বিষয়ে তোমার? যদি বলি আমি, হ্যাঁ জি ভাই, অবশ্যই। বইগুলো হুম হুম। আমি দেখাচ্ছি স্টুডেন্টদেরকে। অনেক স্টুডেন্ট হচ্ছে এটার আহ, প্রতি পজিটিভ রিভিউ দিছে, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা, কৃষি ভেরি গুচ্ছে গুড। যেহেতু বায়োলজিতে 30 মার্ক থাকে, তো বায়োলজির জন্য আমরা খুব সুন্দরভাবে একটা বই সাজাইছি, কৃষি প্রত্যয় বায়োলজি বই নামে। খুব সুন্দর মলাটে একটা বই আছে, তোমরা অবশ্যই সবাই দেখতে পাচ্ছ, ভাইয়া দেখতে পাচ্ছেন আশা করি। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বইটাতে দেখতে পাচ্ছি। বইটাতে বইটাতে প্রত্যেক অধ্যায়ের জন্য হচ্ছে এমসিকিউ দেয়া আছে, যেগুলো হচ্ছে একদম ভর্তি পরীক্ষা আসার মতো বা আসবে। টপিক ওয়াইজ, টপিক ধরে ধরে বায়োলজি প্রত্যয় যে বইটা আছে সেটাতে হচ্ছে বায়োলজির দেয়া আছে। তো এই বইটা যদি তুমি ফলো করো, তো আশা করি 30 মার্ক তুমি ভালোভাবে আনসার করে দিয়ে আসতে পারবা, যদি তুমি ভর্তি পরীক্ষায় ভালোভাবে টাইম ইউটিলাইজ বা টাইম ম্যানেজমেন্ট করতে পারো, ঠিক আছে? এটা গেল। তারপর হচ্ছে যদি আসি আমরা ফিজিক্স এর ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে হচ্ছে 20 মার্ক, যেটা নিয়ে তোমরা খুবই প্যারা খাও, যারা হচ্ছে মেডিকেল কোচিং করে আসছো বা মাত্রই ডেন্টালের প্রিপারেশন নিলা। তো ম্যাথ নিয়ে তোমরা প্রায় প্রশ্ন করো, ভাই ম্যাথ কিভাবে করবো, ম্যাথ কিভাবে করবো। তোমাদের জন্য মানে একমাত্র সলিউশন হবে যে আমাদের প্রত্যেক যে ম্যাথ বইটা আছে, আমি যদি দেখাই, এই বইটা খুব বেশি আমার ভালো লাগে, যেহেতু আমি ম্যাথের মানুষ, ভাইয়ের সাথে একসাথে কাজ করি ম্যাথ নিয়ে। তো খুব আচ্ছা ভালো একটি বই ম্যাথ। এই ম্যাথ বই আচ্ছা, কি এটাতে আছে, ম্যাথ এটার বই হচ্ছে, এডিটোরিয়াল বোর্ডে কিন্তু আমি এবং তোমার সেজান ভাইয়া দুইজনই ছিলাম। এই বইটার কাজে হ্যাঁ, আমরা দুইজনই হ্যাঁ, যুক্ত ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই। তো হ্যাঁ, সেজান বলো এই কি? বই কি আছে, হ্যাঁ এই বই কি আছে, খুব চিকন একটা বই। যারা ম্যাথ নিয়ে প্যারা খাও, তো তোমাদের জন্য খুব ভালো একটি বই হতে যাচ্ছে। তো এই বই কি আছে, ধরো একটা চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে ম্যাট্রিক্স এর প্রকারভেদ, তারপর হচ্ছে ম্যাট্রিক্স এর ট্রেস নির্ণয় করা, ডিটারমিনেন্ট বের করা, সহগুণ ও রাশি বের করা, সবকিছু একদম টাইপ ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ, যেগুলো একদম পরীক্ষায় আসে। মানে হাবিজাবি কোনো জিনিসপত্র দেয়া নাই যে বেশি ইনফরমেশন এইসব না। তো এই বইতে কি আছে, একদম টাইপ ওয়াইজ বইটা খুব সুন্দর ভাবে সাজানো আছে। এবং হচ্ছে পরবর্তীতে ধরো তুমি একটা টাইপ গুলা কমপ্লিট করছো, তোমার ব্রেইন স্টর্মিং এর জন্য এবং প্র্যাকটিসের জন্য খুব সুন্দরভাবে বইয়ের বা প্রত্যেক অধ্যায়ের পেছনে হচ্ছে প্র্যাকটিস অংশ দেয়া আছে, ঠিক আছে? তো প্র্যাকটিস অংশ তুমি যদি প্র্যাকটিস করো এবং সাথে সাথে ওইখানে দাগায় ফেলো, ওএমআর অংশ আছে। তো আমি মনে করি যে ম্যাথের যে 20 মার্ক খুব ভালোভাবে এবং খুব তাড়াতাড়ি আনসার করতে পারবে। তারপর যদি আসি আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রিতেও থাকে হচ্ছে 20 মার্ক। তো কেমিস্ট্রির জন্য আমরা খুব
ভালোভাবে একটা বই সাজাইছি। আমাদের যে কেমিস্ট্রি টিচার প্যানেলরা আছেন, আমাদের আরটিএ যে টিচার প্যানেলরা আছেন, তো কেমিস্ট্রির জন্য এই বইটা হচ্ছে প্রত্যয় কেমিস্ট্রি যে বইটা আছে খুবই সুন্দর একটা বই। তো কেমিস্ট্রির যত বিক্রিয়া, যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে প্যারা খাও, অর্গানিক কেমিস্ট্রির যত সহজ সূত্র বা শর্টকাট যে বিষয় আছে একদম বেসিক থেকে সবকিছু এই বই আলোচনা করা আছে, কনসেপ্ট বুক করা। ওকে, তারপর হচ্ছে যদি আমরা আসি ফিজিক্স এর ক্ষেত্রে, তো ফিজিক্স এর যতগুলো সূত্র আছে এবং টাইপ ওয়াইজ কিভাবে সলভ করা যায়, একদম ভৌত জগত পরিমাপ থেকে শুরু করে শর্ট সিলেবাস, যে কৃষিগুচ্ছের শর্ট সিলেবাস আছে, একদম আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স থেকে শুরু করে হচ্ছে জ্যোতির্বিজ্ঞান পর্যন্ত সবগুলো চ্যাপ্টার হচ্ছে এই বইয়ে দেয়া আছে। শর্ট সিলেবাসে যেসব চ্যাপ্টার দেয়া আছে এটা হচ্ছে আমাদের ফিজিক্স বই, প্রত্যয় ফিজিক্স। তারপর মেইন যে বিষয়টাতে আসি, তো আমাদের কি প্রয়োজন যখন আমরা একটা ভর্তি পরীক্ষায় বসি, সেই ভর্তি পরীক্ষার বা সেই ভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করা জরুরি। তো তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আমি কোন প্রশ্ন ব্যাংক পড়বো বা কোন প্রশ্ন ব্যাংক থেকে সলভ করব। তো তোমাদের জন্য আমরা খুব সুন্দরভাবে যে কৃষি গুচ্ছের যে প্রশ্ন আছে টাইপ ওয়াইজ সাজাইছি আমরা। ধরো একটা তুমি ম্যাথ ক্লাসে বললা আজকে যে কোষ বিভাজন, বায়োলজির ক্ষেত্রে যদি বলি কোষ বিভাজন, তো দেখা ফেলা যে কোষ বিভাজন নিয়ে কৃষি গুচ্ছে কি কি প্রশ্ন আসছে, বা এইবার বাকৃবি নেতৃত্ব দিচ্ছে, বাকৃবিতে কোষ বিভাজন নিয়ে কি কি প্রশ্ন আসতেছে। তো আমরা হচ্ছে এই বই থেকে খুব সহজে চটপট করে দাগায় ফেললাম যে কি কি প্রশ্ন আসলো এগুলো। তো এটা হচ্ছে আমাদের রোড টু এগ্রি প্লাস টিএসসি প্রশ্ন ব্যাংক, আমি মনে করি যে প্রিমিয়াম প্রশ্ন ব্যাংক। তো এই বইয়েতে সবগুলো সালের প্রশ্ন দেওয়া আছে কৃষি গুচ্ছের। তো এই ছিল আমাদের বুক রিভিউ। তো তোমরা চাইলে আমাদের পেজে মেসেজ দিয়ে বইগুলো কালেক্ট করে ফেলতে পারো। আশা করি সামনে যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় তোমরা আশানুরূপ ফলাফল করতে পারবে আমি মনে করি। এই ছিল বই রিভিউ। আচ্ছা, অনেক ধন্যবাদ সেজান তোমাকে যে সুন্দরভাবে আমাদের এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। তো আসলেই স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত হয়েছে তারাই হয়তো বলতে পারবে যে আমাদের বই সম্পর্কে, এবং তারা নিজেরাও হয়তো আমাদের গ্রুপগুলোতে তোমরা যুক্ত হয়ে দেখতে পারো যে তাদের রিভিউটা কি রকম হয়েছে। ইনশাল্লাহ। তো আমরা আসলে ট্রাই করছি যে বেস্ট একটা ইনপুট দিতে তোমাদেরকে, এবং এর কারণে আমাদের যত কষ্টই হোক না কেন, যাতে তোমাদেরকে যেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেই সব ক্যাম্পাসে তোমাদের পদচারণা যেন মুখরিত হয়, আমরা সেই চেষ্টাই কিন্তু অব্যাহত রাখছি। তো এখন আমি হচ্ছে যে যদি আমি সিজনের সাথে আরেকটু আমি যদি একটু সাম আপ করি যে কেন আমাদের এই প্রত্যয় 3.0 তে ভর্তি হবা, তাহলে আমি যদি একটু পয়েন্ট আকারে বলি। প্রথমত এখানে আমাদের যে টিচার প্যানেলটা আছে, তো এখানে কিন্তু বাংলাদেশের একটা বৈচিত্র্যময় টিচার প্যানেল এখানে আছে। তো এখানে তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা টপার ভাইয়ারা আছে তারা আছে, মানে আমি আছি, সেজান আছে, তারপর হচ্ছে তোমার আরো অন্য ভাইয়ারা আছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই অভিজ্ঞ টিচার প্যানেল তারা আমাদের সাথে যুক্ত আছে। তো তাদেরকে নিয়ে আমরা কেন এই জিনিসটা সাজাইলাম, কারণ আমরা মনে করছি যে যদি আমরা যেহেতু আমরা কৃষি নিয়েও কাজ করি এবং জিএসটি নিয়েও কাজ করি, যদি আমরা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ টপ যারা স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা এই টিচার প্যানেল সাজাতে পারি, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, এই কারণে কিন্তু আমাদের এই টিচার প্যানেলটা। তো আমি এটা বলতেই পারি যে অন্য অন্য যত প্ল্যাটফর্ম আছে তাদের তুলনায় আমাদের এই প্ল্যাটফর্মটা বৈচিত্র্যময়, এবং তুমি যারা যারা ক্লাস করেছো তারা এটা বুঝতে পারবে। তো প্রথম গেল টিচার প্যানেল, সেকেন্ডলি হচ্ছে সেজান আমাদের অলরেডি বইয়ের কথা বলে ফেলছে যে বই সম্পর্কে কেন তুমি ভর্তি হবা, যে তুমি এখানে এনরোল করলেই একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে আমাদের বই কিন্তু পারচেস করার সুযোগ পাচ্ছ, এবং এই বইগুলোতে কিন্তু অনেক সাজানো গোছানো ভাবে সবকিছু দেওয়া আছে যেগুলো পড়লে তুমি কৃষিগুচ্ছে খুব সহজেই ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর থার্ড আরেকটা ব্যাপার সেটা আমি বলি, সেটা হচ্ছে ওয়েবসাইট, যেটা আমি আগেও বলছি। তো তুমি ধরো ইন কেস তুমি কোনো ক্লাস করতে পারলা না, তো সেই ক্লাসটা কিন্তু তুমি পরে আবার আমাদের আর্চিভ থেকে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে, সেখান থেকে কিন্তু তোমাদের ক্লাসটা করে নিতে পারবে। তো এই সুবিধাটা আমার মনে হয় আমরা কিন্তু তোমাদের জন্য অনেক অর্থ ব্যয় করছি এবং আমাদের পরিশ্রম দিচ্ছি। তো তোমরা জাস্ট এনরোল করেই এই জিনিসগুলো দেখতে পারো। আর চতুর্থ যে বিষয়টা আমাদের হচ্ছে যে সাপোর্ট গুলা, ধরো তোমাদের কোনো কোশ্চেন থাকলো, সেটা আমাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর এর আনসার দিয়ে থাকি। এবং আমাদের যে এক্সাম আছে প্রত্যেকদিন, ধরো আজকের একটা ক্লাস হলো, পরের দিনই কিন্তু একটা আমরা এক্সাম নিয়ে নিই ওই আগের দিনের টপিকে। তো এছাড়া আমাদের নতুন একটা ব্যাচ এখন যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অনুশীলন 3.0।
এখানে যারা ধরো তোমাদের অনেকের প্রিপারেশন শেষ, তোমরা ভেবে পাচ্ছ না যে তোমাদের ক্লাস করার দরকার নাই, যে মনে করছো যে না আমার ইট হ্যাজ এনাফ, যে আমি ভিতরে সবকিছু নিতে পারছি, জাস্ট আমার পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট। তো তাদের জন্য কিন্তু আমরা সাজাইছি হচ্ছে অনুশীলন 3.0। তো মাত্র কত 600 কি 700 টাকায় এটা না, তাই না সেজান? জি ভাই, আহ 650 টাকা। তো তোমরা, হ্যাঁ তাহলে এই টাকায় কিন্তু তোমরা প্রিমিয়াম একটা আহ, কি বলে প্রশ্ন ব্যাংকের মতো এক্সাম বা ব্যাচ। হচ্ছে যে কি বলে এক্সাম এক্সাম ব্যাচ। ব্যাচ পেয়ে যাচ্ছ। তো এক্স্যাক্টলি এক্সাম ব্যাচ পেয়ে যাচ্ছ। তো এটার জন্য, এটা কিন্তু তোমাদের জন্য যারা ধরো পড়াশোনা শেষ করে ফেলছো তাদের জন্য ইফেক্টিভ হবে। তো আমি 4টা বিষয়ে কথা বলছি। তো এই 4টা বিষয় বিবেচনায় আমার মনে হয় তোমরা যদি একটু একটু কনসাইজলি যে একটু চেষ্টা বা চিন্তা করো, তাহলে হয়তো বুঝতে পারবে যে আমরা প্ল্যাটফর্ম হিসেবে কতটা তোমাদের জন্য ডেডিকেটেড। এবং লাস্ট অফ অল, আমরা গত বছর আমাদের যে স্টুডেন্ট যারা এনরোল করেছিল আমাদের সাথে, তার মধ্যে 350 বা 400-রও অধিক স্টুডেন্ট কিন্তু আমাদের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আহ, অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আসলে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। তো আমি সেজান, তোমার কাছে আবার আমি একটু জানতে চাচ্ছি যে স্টুডেন্ট অনেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে মনে করে যে কৃষি হচ্ছে একটা আহ কি বলে যে নেগলেক্টেড একটা সেক্টর, বা হচ্ছে ধরো একটা কথা আছে যে মানে ভালো দামে কম, মানে ব্যাপারটা সেই রকম হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলো থেকে। তো এই বিষয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটি গুলোতে পড়লে যে অনেকের ধারণা যে মেডিকেল ডেন্টাল পড়লে বা হচ্ছে যে চবি বা ঢাবিতে পড়লেই সবকিছু হয়ে যাবে। তো আসলে কি বিষয়টা সেরকম যে ওইগুলোর তুলনায় বাকৃবি বা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতে কোন কোন সাবজেক্টে মানে পড়লে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভালো কিছু করা যায় লাইফে? তো তাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি তুমি এই বিষয়ে কিছু বলো, আমিও তোমার সাথে যুক্ত করবো ইনশাল্লাহ। জি ভাই, কৃষি বিশ্ববিদ্যালয় গুলাতে পড়লে আমি কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হওয়া যায়। আমি বলছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়লে কি না হওয়া যায়, মানে সবকিছুই হওয়া যাইতেছে কৃষি বিশ্ববিদ্যালয়ে। তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডার হইতে চাও, বিসিএস ক্যাডার হইতে পারবা। কৃষি অফিসার, ভেটেরিনারি সার্জন, উপজেলা পর্যায় থেকে শুরু করে একদম বড় পর্যায় পর্যন্ত সবকিছু হইতে পারবা। এইগুলা দেশের প্রেক্ষাপটে বিসিএস এর কথা যদি বলি, বেসরকারি ফিল্ডেও তুমি খুব বড় বড় অবদান রাখতে পারবো। বেসরকারি যেসব জব সেক্টর আছে সেগুলোতে খুব বড় অবদান রাখতে পারবো। এগুলো হচ্ছে কৃষি ভার্সিটির যতগুলা ফ্যাকাল্টি আছে, একদম এগ্রিকালচার থেকে শুরু করে ফুড সেফটি ম্যানেজমেন্ট পর্যন্ত, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বলো, বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং বলো, ফিশারিজ বলো, ভেটেরিনারি বলো, এনিম্যাল হাজবেন্ডারি বলো, সবগুলা অনুষদ থেকেই তুমি খুব ভালো একটা পর্যায়ে যাইতে পারো। ঠিক আছে? এবং হচ্ছে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, তো বাংলাদেশের মানুষের মানে খাদ্যের যোগান থেকে শুরু করে সবকিছু, মানে পশু পাখির চিকিৎসা থেকে শুরু করে সবকিছুতে তুমি একটা অবদান রাখতে পারতেছো, খুব ভালোভাবে অবদান রাখতে পারতেছো। যেমন কৃষি বিশ্ববিদ্যালয় গুলাতে পড়লে ভালো গবেষক হওয়া যায়। তো ধরো তুমি একটা ভালো মানের গবেষক হইতে চাও, বিশ্বমানের গবেষক হইতে চাও, কৃষি বিশ্ববিদ্যালয় তোমার জন্য আমি মনে করি ভালো একটা অপরচুনিটি। ঠিক আছে? তারপর হচ্ছে যেমন কৃষিতে মেকানাইজেশন হচ্ছে, আমি যেহেতু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি, কৃষিতে মেকানাইজেশন হচ্ছে খুব ভালোভাবে। এখন একদম ধান লাগানো থেকে শুরু করে একদম ধান মাড়াই পর্যন্ত একদম প্রযুক্তির ছোঁয়া লেগে গেছে। এগুলা কিভাবে হচ্ছে? এগুলো হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গ্রিন ইঞ্জিনিয়ার আছে, কৃষিবিদরা আছে, কৃষি অর্থনীতিবিদরা আছে, সবগুলোর সমন্বয়ে হচ্ছে আমরা ভালো একটা কৃষিতে ভালো একটা আউটপুট পাচ্ছি। এগুলো হচ্ছে কৃষি ভার্সিটির অবদান, কৃষি ভার্সিটি গুলার অবদান। এবং বাংলাদেশের যেসব টপ নচ ইউনিভার্সিটি গুলো আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যেসব 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সমান তালে তারা আগায় যাচ্ছে সব নিজেদের সেক্টর গুলাতে ভাই। তারপর আমি যদি বলি ভাই হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে এবং ভালো মানে স্কলারশিপের ক্ষেত্রে, এটা ভাই আপনি খুব ভালোভাবে বলতে পারবেন। একটু যদি যুক্ত করেন যে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি স্টুডেন্টরা কিভাবে আগায় থাকে। আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। যদি আমি আনসার করি, তো হাই স্টাডিজ এর ক্ষেত্রে বাও হচ্ছে আমি বলবো যে গবেষণার একটা আতুর ঘর। কম্পারেটিভলি অ্যাজ এ কম্পারিজন যদি আমি করি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শুধু বিশ্ববিদ্যালয় না, ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে তাদের সাথে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তুলনা করলে অনেক দূর এগিয়ে গেছে। তো এই যে যদি যারা বাইরে যেতে চায়, এখন কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু হায়ার স্টাডিজ এর জন্য যাচ্ছে। তো এখানে অপরচুনিটিস যদি আমি বলি, যে এখানে কিন্তু মাস্টার্সে ভর্তি হলে এমএস যেটা আমরা বলি, তো এখানে কিন্তু নিজস্ব সুপারভাইজারের আন্ডার থাকাকালীন কাজ করা যায় বা কাজের একটা অপরচুনিটি থাকে।
এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু রিসার্চ পেপার পাবলিশ করতে পারি। তো মোটামুটি ভালো মানের রিসার্চও করা সম্ভব। তো এই রিসার্চ পেপার বা রিসার্চ করে তারপরে হচ্ছে IELTS ২ টার কম্বিনেশন করে এখন কিন্তু বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্ট আমাদের এই যারা বড় ভাই আছে বা সহপাঠী আমার আছে, তো তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে বর্তমান দিনগুলোতে। তো আসলে অপরচুনিটি আছে এবং আমি যদি সেজানের সাথে একটু কথা বলি যে কৃষি বিশ্ববিদ্যালয়ের অপরচুনিটি গুলো কিরকম? আমি যদি তোমাকে বলি যে আমি কোন ইউনিভার্সিটির সাথে কম্পারিজন করতে চাচ্ছি না। যে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই নিজস্ব কিছু ভালো দিক আছে। আমি জাস্ট একটা জিনিস জাস্ট এজ এ কম্পারিজন আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে কেন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ইম্পোর্টেন্ট। ধরো তুমি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে এগ্রিকালচার বা ডিপিএমএ বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ পড়ছো। তো অন্যান্য ইউনিভার্সিটিতে ধরো আমি সাপোজ তোমাকে বললাম যে ঢাবি, রাবি বা চবিতেই তুমি আ ইয়াতে পড়ছো, এনভায়রনমেন্টাল সায়েন্স এ পড়ছো। তো সেই তুলনায় কিন্তু তুমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলো বা যেকোনো কৃষি বিশ্ববিদ্যালয় বলো, সেখানকার এগ্রিকালচার ডিভিএম বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা ফিশারিজ এই সাবজেক্ট গুলোতে পড়া কিন্তু বেশি বেটার। কেন বেটার? কারণ বিসিএস তো অনেকেরই কিন্তু ইচ্ছা থাকে। এই জায়গাতে কিন্তু এই আমি যে কথাগুলো বললাম প্রত্যেকেরই কিন্তু টেকনিক্যাল একটা কোটা আছে। তো সেই জায়গায় কিন্তু হয়তো শুধুমাত্র হয়তো সেদানেরাই এখানে ডিপ্রাইভড, এছাড়া অন্য সব ফ্যাকাল্টিরই কিন্তু এই সুযোগটা আছে। তো তারা নিজস্ব যে ইয়েটা আরকি কোটা না, এটা কিন্তু যে ধরো টেকনিক্যাল এর যে ক্যাডার, সেই ক্যাডারে কিন্তু তারা এপ্লাই করতে পারবে। যেটা তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আ যেকোনো সাবজেক্ট পড়লেই কিন্তু তুমি পারবা না। যেমন বোটানি বা তুমি যদি জুলজি পড়ো, সেক্ষেত্রে তুমি এই অপরচুনিটি পাবা না। আর সেকেন্ডলি ধরো এগ্রিকালচার সেক্টরে এটা একটা ডাইভার্সিফাইড সেক্টর। তো এখানে সেজান যেটা বলল, এখানে রিসার্চের এক্টিভিটিস অনেক যুক্ত আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন রিসার্চ যে ইনস্টিটিউট গুলো আছে যেমন ইরি, বিরি বা রিবিনা। তো সবাই নিশ্চয়ই এগুলোর নাম শুনেছো এবং বিভিন্ন বই পুস্তকে পড়েছো। তো তারা কিন্তু এই জায়গাগুলোতেও যেতে পারবে। নট অনলি এগুলো, ইন্টারন্যাশনাল গণ্ডিতেও কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয় বা এগ্রিকালচারের সেক্টরের অনেক বিশাল অবদান রয়েছে। যেমন আমাদের এই বড় ভাই বা যারা আগে পাশ করে বেরিয়েছেন, অগ্রজ যারা আছেন, তারা কিন্তু FAO তে জব করছে, UNDP তে জব করছে। তো বিভিন্ন যে মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো এবং যেগুলো রাইজিং যে টপ লেভেলের যে কি বলে কোম্পানিগুলো সেগুলোতে জব করছে। তো এই কম্পারিজন থেকে আমি বলব যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি যে রিলেটেড যে সাবজেক্ট গুলো রয়েছে অবশ্যই বেটার। কি বলো সেজান নাকি? এই হচ্ছে ব্যাপার। জি ভাই। এছাড়া তোমরা নিজেরাও হচ্ছে যদি কম্পারিজন করো, স্টুডেন্ট যারা আমার কথা শুনছো এবং আমাদের কথা শুনছো, না তারাও কিন্তু এখন কিন্তু সবাই স্মার্ট হয়ে গেছে যে এখন ইলেকট্রনিক প্রযুক্তিতে সবাই এত বেশি ফাস্ট হয়ে গেছে, সবার কাছে নলেজ ইজ এভরিহোয়ার, ইনফরমেশন ইজ এভরিহোয়ার। তো তুমি কিন্তু জাস্ট একটু চেষ্টা করলেই, জাস্ট একটু চোখ কান খোলা রাখলেই তুমি কিন্তু কৃষির যে অপরচুনিটি গুলো সেগুলো আনলক করতে পারবা বলে আমি বিশ্বাস করি। তো এই হচ্ছে আমাদের কৃষি রিলেটেড বা কৃষিতে অপরচুনিটি গুলো কি আছে। তো এছাড়াও আমরা কৃষিতে পড়লে কেউ চাইলে উদ্যোক্তা হতে পারবে। তো অনেকেই কিন্তু আমাদের একটা ইচ্ছা থাকে যে ধরো আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, যে ধরো ৩-৪ জন ক্লোজ সার্কেল থাকে, তখন গল্প করি যে আমাদের যদি একটা গরুর ফার্ম করি, মানে ১ম টিউশনের টাকা পেয়েই। জি ভাই। তো এই একটা ব্যাপারটা। তো এটা কিন্তু একমাত্র কৃষিতে পড়লে, বিশেষ করে এনিম্যাল হাসব্যান্ডারি বা ভেটেরিনারিতে এগুলো পড়লে কিন্তু তুমি কিভাবে আ পশুর পরিচর্যা করতে হয় বা গৃহপালিত যে পশু-পাখি এগুলো আছে, সেটা কিন্তু সহজেই তুমি জানতে পারবে এবং তোমার ফার্মটাও তুমি নিজে থেকেই তোমার স্টার্টআপটা ডেভেলপ করতে পারবা। তো এখানে আমি কেন কথা বলছি যে আমি যে ধরো কৃষিতে পড়ি যে বিধায় এইজন্য এটা বলছি, বিষয়টা তা না। তুমি যদি একটু খোঁজ খবর নাও, ইভেন ChatGPT কেও যদি তুমি জিজ্ঞেস করো, ChatGPT ও বলে দিবে আসলে অপরচুনিটিস গুলা কিরকম। এই হচ্ছে ব্যাপার। তো সেজন্য আমি হচ্ছে আবার তোমার কাছে চলে যাচ্ছি। যে আমাদের যে কোর্সটা আছে যে প্রত্যয় 3.0 তে, তো এখানে কিন্তু ইতিমধ্যে অনেক স্টুডেন্ট জয়েন করছে। তো আমাদের যে এখন কিন্তু সময় খুবই কম, তাই না? যে আমাদের কৃষিগুচ্ছ এবার ১২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এটাকে সামনে রেখে স্টুডেন্টরা এখনো ডিসিশন মেক করতে পারছে না যে আ ভর্তি হবে কিনা বা আ কোন প্ল্যাটফর্মে ভর্তি হবে। তো এই বিষয়ে তুমি যদি একটু ছোট করে কিছু বলো যে স্টুডেন্ট এই ট্রমে ডিলে করাটা ঠিক হচ্ছে কিনা বা ডিসিশন মেকিং এ কি রকম তারা নিতে পারে ডিসিশন। জি ভাই, হ্যাঁ, সেজান। অবশ্যই। তো হ্যাঁ, স্টুডেন্ট তোমরা যারা আছো, বিগত যেসব পরীক্ষা চলে গেছে আসলে
চাষ বলো, রিসেন্ট যেসব পরীক্ষা ছিল, চাষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডেন্টাল যেসব পরীক্ষা ছিল, তো এগুলাতে তুমি চান্স পাও নাই। ঠিক আছে? তো এইটা নিয়ে হতাশ হয়ে বসে থাকার তো কোনো আসলে মানে হয় না। তো নতুন উদ্যমে নিজের আবার জাগ্রত করো। ঠিক আছে? নতুন উদ্যমে আবার নতুন করে একটা রিস্টার্ট দাও, নতুন করে শুরু করো। এবং প্রত্যেক 3 পয়েন্টও তোমার জন্য খুব ভালো একটি কোর্স হবে বলে আমি মনে করি। কারণ তুমি যখন এখন যে অবস্থাতে আছো, তোমার প্রয়োজন সঠিক একটা গাইডলাইন, নিয়মিত পরীক্ষা দেওয়া, মানে টাইম ম্যানেজমেন্ট। ভর্তি পরীক্ষা যে টাইম ম্যানেজমেন্ট হয়, যেমন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু 5টা সাবজেক্টে পরীক্ষা হয়: বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ। তো সবগুলো সাবজেক্টই আছে, কোন একটা সাবজেক্ট স্কিপ করার সুযোগ নাই। তো তুমি ভর্তি পরীক্ষায় কিভাবে ভালো করবা বা কিভাবে একটা সিট কনফার্ম করতে পারো, তার জন্য প্রয়োজন তোমার একটা সঠিক গাইডলাইন, যেটা তুমি প্রত্যেক 3 পয়েন্ট ওতে 24/7 পারবে। ঠিক আছে? এটা একটা ভালো একটা সুযোগ হতে পারে, যে ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করার ক্ষেত্রে এবং টপ রেজাল্ট করার ক্ষেত্রে আমি বলে মনে করি ভাই। আচ্ছা, ভেরি গুড আনসার আসলে সেজান। তো এখন সেজান, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি। ধরো আহ, কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, এটাকে সামনে রেখে আহ, যে আমাদের যে অ্যাডমিশন টেস্ট সামনে আসতেছে, তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমার স্টুডেন্ট অনেকের কিন্তু ভয় থাকে যে, যেহেতু যারা ধরো মেডিকেলের, আমি দুইটা বিষয়ে একটু কথা বলবো। যে তারা অনেকে ইঞ্জিনিয়ারিং ফোকাস করছে, ওদের পরীক্ষা হয়ে গেছে। আবার যারা ভার্সিটি ফোকাস করছে, মূলত কয়েকটা ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে গেছে। আবার যারা ধরো মেডিকেল ফোকাস করছে, তাদের পরীক্ষা হয়ে গেছে। এখন কৃষি ভার্সিটি গুলো এবং জিএসটি পরীক্ষা বাকি আছে। তো এখন কথা হচ্ছে যে যারা মেডিকেলে পড়ছে, তো তাদের কৃষিতে কিভাবে আমরা ইয়ে করতে পারি সেই বিষয়ে যদি আমি একটু শুরু করি। তারপরে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি একটু বলো যে ইঞ্জিনিয়ারিং যারা ছিল, তারা কিভাবে তাদের এই প্রস্তুতিটা আগায় নিতে পারে সামনের দিনগুলোতে। তা আমি বলি যে কৃষিগুচ্ছের ক্ষেত্রে তোমার ফিজিক্সে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটাতে থাকে হচ্ছে 60 নাম্বার, 20 করে। আর বায়োলজিতে তোমার থাকে হচ্ছে 30, আর কি বলে ইংলিশে থাকে তোমার 10। তো যারা ধরো মেডিকেল বা ডেন্টালের প্রিপারেশন নিছো, তো তাদের কিন্তু 30 নাম্বারের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে বোটানি এবং জুলজিতে। এবং ইংলিশের প্রিপারেশন আমি বলবো তাদের হয়ে গেছে, কারণ মেডিকেলে কিন্তু ইংলিশ ইম্পর্টেন্ট। তাহলে 40 নাম্বার প্রিপারেশন হয়ে গেছে। তো এখন বাকি থাকলো কত? যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ। তো এইগুলাতে তুমি যদি এখন জাস্ট ট্যাকটিক্যালি পড়ো, মানে টাইপ ওয়াইজ, তোমার এমন না কিন্তু যে তুমি ধরো তোমার নলেজ নাই বা তুমি জানো না, তাই না? রাইট সেজেন? তো এখন জাস্ট এই জায়গাগুলোতে তুমি যদি টাইপ ওয়াইজ একটু পরিশ্রম করে পড়ো, তা আমার মনে হয় যে তুমি খুব সহজে ধরো এবং আমাদের ক্লাসগুলো খুব ভালো করে করো এবং পরীক্ষাগুলো দাও, তাহলে টাইপ ওয়াইজ অঙ্কগুলা করলে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে ভালো করতে পারবে। এবং আমি বিশ্বাস করি যে 60 থেকে 65% মার্কস পাইলেই কিন্তু যে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা, এখন যদি আমি ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্টস আছে তাদের পড়ার ধরনটা কি রকম হতে পারে সেটা তুমি যদি একটু বলো। জি ভাই। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলা, তো আমরা মূলত যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেই, তো ওরা কি বায়োলজিটা খুব কম পড়ে। তো কৃষি গুচ্ছে বায়োলজির জন্য হচ্ছে 30 মার্ক, খুব বেশি মার্ক কিন্তু। বাকিগুলাতে হচ্ছে 20, 20, 20, 10 এরকম। তো বায়োলজিটা তোমার খুব ভালোভাবে পড়তে হবে। যেমন বায়োলজির যে দাগানো বইটা আছে, লাইন টু লাইন দাগানো বইগুলা পড়বা। প্লাস হচ্ছে আমাদের যে রুট টু এগ্রির যে প্রত্যয় বায়োলজি বইটা আছে, সেই বইটা যদি তুমি কমপ্লিট করো, তাহলে হচ্ছে তোমার বায়োলজির খুব ভালো একটা প্রিপারেশন হবে আমি মনে করি। আর হচ্ছে কৃষি গুচ্ছের এ পর্যন্ত যতগুলো মানে প্রশ্ন আসছে, বায়োলজির যে প্রশ্ন ব্যাংকটা আছে, সেটা যদি তুমি 100% কমপ্লিট করো, তাহলে হচ্ছে তুমি বায়োলজির যে 30 মার্ক, 30 মার্কের মধ্যে আমি মনে করি যে ভালো একটা মার্কস পাবা। আর বাকি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ম্যাথ ফিজিক্সে তুমি যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ম্যাথ ফিজিক্সে বস হওয়ার কথা, ভালোভাবে সলভ করতে পারো। ঠিক আছে? তো ওইগুলো যদি একটু মানে টাচে রাখো, ডেইলি প্র্যাকটিস করা যায়, তাহলে হচ্ছে ফিজিক্স ম্যাথের ঝামেলা হওয়ার কথা না। মেন ঝামেলাটা হওয়ার কথা তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল বায়োলজিতে। তো বায়োলজির জন্য প্রথমে হচ্ছে দাগানো বই পড়বা, রেগুলার ক্লাস করো কোন একটা, যেমন আমাদের প্ল্যাটফর্মে ক্লাস করো। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক 100% সলভ করো, তাহলে দেখবা যে বায়োলজিতে খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। এই গেল। আর হচ্ছে ইংলিশের যে বিষয়টা, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ইংলিশের প্রিপারেশন অনেকে তোমরা নিয়ে থাকো। ইংলিশ হচ্ছে 10 মার্ক থাকে। তোমার বেসিক যদি ভালো থাকে, এইচএসসি তে সবাই আমরা ইংলিশ পরীক্ষা দিয়ে আসছি, ভয়েস, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, এগুলা
সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, তো বেসিক যদি তোমার ভালো থাকে তাহলে 10-এ ধরো তুমি 6-7 এমনিতেই কারেক্ট করতে পারতেছো। আর 2-3টা এটা আসলে ভাগ্যের উপরে, মাঝে মাঝে সিনোনিম মেনটেনেন্স পড়ার বাইরে চলে যায়। তো এই ছিল যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তাদের জন্য আলোচনা। আচ্ছা, থ্যাংক ইউ সেজান অ্যাগেইন। আসলে তুমি খুব সুন্দর বলছো। আহ, তো আসলে এইভাবে আরো অনেকে যদি ম্যাথে অনেকে ভয় করে, তো ম্যাথের ভয়টাকে যদি জয় করতে চায়, তো সেক্ষেত্রে আমি যদি একটু ছোট্ট করে টিপস, এটা হচ্ছে কিন্তু টক অফ দা কি বলে অ্যাডমিশন সিজন হয়ে গেছে এখন, যে ম্যাথে হ্যাঁ, কিভাবে ভালো করতে যে ভাই পারবে। ম্যাথে তো আমি প্রিপারেশন কিভাবে নিব। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমি যদি একটু বলি যে তারা যদি খুব সহজে একটু প্রশ্ন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে, বিশেষ করে কৃষির আমাদের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা পড়লেও হবে, বা বাজারে অন্য প্রশ্ন ব্যাংক পড়লেও হবে। আমি বলছি না যে আমাদেরটা কিনতেই হবে, বাট আমাদের কিন্তু একটু হলেও মানে একটু ডিফারেন্স আছে, সেটা তুমি পারচেজ করলেই একমাত্র বুঝতে পারবা। তো এনিওয়ে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে ম্যাথে ভালো করার শর্টকাট কোনো উপায় নাই। ম্যাথে ভালো করতে গেলে তোমাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরিডে। তো প্র্যাকটিসটা তুমি কেমনে করবা? যে ধরো আমরা যে প্রিপারেশন বুকটা সাজাইছি এটা দেখে তোমরা করতে পারো। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবা, প্রশ্ন ব্যাংক অনুযায়ী সলভ করবা। আর টেক্সট বুক যেটা আছে, বিভিন্ন সালে আসা যে প্রশ্নগুলো আছে, সেগুলো যদি তুমি করতে পারো, তাহলে ম্যাথে তোমার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এবং ম্যাথে কিন্তু অত বেশি ফিজিক্সের মতো কঠিন করার কোনো সুযোগ নেই। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখি যে বেশ থিওরিটিক্যাল বিষয়গুলো থেকে বা বোধগম্য অনেক টপিক থেকে কিন্তু ব্যাপারগুলো আসে। তো এখন ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম করার সুযোগ নাই। তো ম্যাথ কিন্তু ডিরেক্ট বই থেকেই আসে। জাস্ট হয়তো ডেটা একটু এদিক সেদিক করে দেয়। তো এই হচ্ছে ম্যাথে ভালো করার টেকনিক। প্রথম হচ্ছে তোমার হচ্ছে প্রশ্ন ব্যাংক এনালাইসিস করতে হবে। দেন হচ্ছে তুমি প্রিপারেশন ব্রেক থেকে টাইপ ওয়াইজ অঙ্কগুলা করতে হবে। সবগুলো পড়ার দরকার নেই। আর থার্ডলি হচ্ছে তুমি যদি পারো বইয়ের যে বিভিন্ন সালে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারো। তো সেটা আমার মনে হয় আমাদের অনেকক্ষণই হয়ে গেছে। তো আমরা জি এখন ভাই। যারা আমাদের সাথে যুক্ত আছে বা আমরা যাদের জন্য এই লাইভটা করছি, তো তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা আমাদের কমেন্ট বক্সে করতে পারো। স্টুডেন্টস যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা আমাদের কমেন্ট সেকশনে করতে পারো। ইনশাআল্লাহ আমি এবং সেদা সেগুলো আনসার করার চেষ্টা করব। এবং যেহেতু রমজান মাস চলছে, তো আমরা খুব একটা লং করব না। জি এই ভাই। হচ্ছে ব্যাপার। আচ্ছা। তো সেটা এর মধ্যে যদি স্টুডেন্টরা প্রশ্ন করতে থাকুক যে বাই দিস টাইম তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাকে পড়ো, আহ, আমরা হচ্ছে সেই অনুযায়ী ইয়া তো করি, ভাই, আলোচনা করতে থাকি। স্টুডেন্টরা প্রায় প্রশ্ন করে যে ভাই এক্সামে টাইম ম্যানেজমেন্ট হওয়াটা কিভাবে, মানে টাইম কিভাবে ম্যানেজমেন্ট করব, আমার স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত, দিনে কত ঘন্টা পড়বো, বা আপনি আপনার অ্যাডমিশন সিজনে কত ঘন্টা করে পড়ছেন, এটা যদি একটু বলতেন। আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। এটা এটা আসলে ডিপেন্ড করে যে তো ধরো আমি আমি কতটুকু স্যাটিসফাইড যে আমার পড়াশোনাটা আমার অ্যাডমিশন টেস্টের আগে শেষ হচ্ছে কিনা। তো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। তো এখন তুমি চাইলে 4 ঘন্টাও পড়তে পারো। তুমি চাইলে, বাট 4 ঘন্টার কম পড়াটা আমার মনে হয় সেটা নট সুইটেবল ফর অ্যাডমিশন টেস্ট। সেটা 4 ঘন্টা হতে পারে, সেটা 6 ঘন্টা হতে পারে, সেটা 8 ঘন্টা হতে পারে, সেটা 10 ঘন্টা হতে পারে, সেটা 12 ঘন্টাও হতে পারে। ধরো আমার সবকিছু কাভার হয়েছে, এখন তো আমি সবকিছু পড়বো না। সেক্ষেত্রে আমি একটু রিল্যাক্সে থেকে যে 4-5 ঘন্টা পড়লাম, যে জাস্ট প্র্যাকটিস করলাম এবং পরীক্ষাগুলো দিলাম, যে আমার নিজেকে ইভালুয়েট করতে পারলাম যে আমার প্রিপারেশনটা কোন স্টেজে আছে। তো তখন আমি নিজেকে কিন্তু ইভালুয়েট করতে পারবো। আর যার ধরো পুরোই গ্যাপ আছে, ধরো ম্যাথ হাত দেয় নাই, যারা মেডিকেলে পড়ছে বা ফিজিক্স অনেকদিন হলো ম্যাথ গুলো করে নাই, তাদের কিন্তু বেসিক থেকে শুরু করতে হবে এবং অ্যাডমিশন রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো জাস্ট অ্যানালাইসিস করে পড়তে হবে। সেক্ষেত্রে তারা যদি 10 থেকে 12 ঘন্টা ডেইলি পড়তে পারে ডেডিকেটেডলি, এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আহ ভালো করার জন্য আমাদের হচ্ছে একটা টার্গেট থাকতে হবে। ঠিক আছে? তো আমি একজন ফেমাস রাইটারের আ লেখকের উক্তি একটা বলছি। যে যখন কেউ আ ধরো স্ট্রং একটা ডিজায়ার বা স্ট্রং একটা উইল থাকে, ইচ্ছা থাকে যে আমি এই কাজটা করব। তখন সে 50% সেই জায়গাতে পৌঁছে যায়। আর 50% সে তার কাজের মাধ্যমে সেই জায়গাতে পৌঁছে যায়। তো একমাত্র স্ট্রং উইল বা স্ট্রং যে সংকল্প যেটাকে আমরা বলি, সেটা থাকলেই কিন্তু কেউ সফলতার মুখ দেখতে পারে। তো এই হচ্ছে, তো পড়ার ক্ষেত্রে আমি বলব যে কেউ যদি ৪ থেকে ১২ ঘন্টা বা ১৪ ঘন্টা পড়তে পারে, সেটা তার নিজস্ব ইয়া অনুযায়ী। এখন ভাই এক্ষেত্রে ভাই যে তার কি, কি ইতিমধ্যেই প্রবলেম হচ্ছে। ইতিমধ্যেই জি ভাই। ভাই হুম, ইতিমধ্যেই একজন স্টুডেন্ট কমেন্ট করছেন যে এম রহমান নামে,
ভাই এগ্রিতে রিসার্চের অপরচুনিটি নিয়ে জানতে চাই। তো আপনি তো ভাই রিসার্চ করতেছেন, রিসেন্টলি রিসার্চও করলেন, তো রিসার্চ অপরচুনিটি নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, কোশ্চেনের আমি আনসার। প্রশ্নটা দেখেছি। আচ্ছা, তো ওর হচ্ছে এম রহমান রিসার্চের অপরচুনিটি আসলে যখন তুমি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ো তখন নিজস্ব আমাদের যে প্রফেসর ছাড়া যারা আছেন তাদের সাথে তুমি চাইলে যোগাযোগ করলে তোমার সুইটেবল সেক্টরে, ধরো তুমি এগ্রিকালচারে আসো, এগ্রিকালচারে আমাদের এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 17টা ডিপার্টমেন্ট রয়েছে। তো এর যে কোনোটা ডিপার্টমেন্টে তুমি স্যারদের সাথে যোগাযোগ করলে, যারা প্রফেসর আছেন বা অ্যাসোসিয়েট প্রফেসর আছেন, তোমার ইচ্ছা অনুযায়ী আহ তুমি সেই জায়গাগুলোতে এক্সপ্লোর করতে পারবে। ধরো আহ এখানে কিন্তু অনেক সুযোগ আছে। ধরো অনেকের জেনেটিক্স ভাল লাগে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো আমাদের কিন্তু এগ্রিকালচারের মধ্যে ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আছে, যেটা তোমার ক্রপ ডেভেলপমেন্ট করে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে ধরো আহ তোমার এগ্রোনমিতে ইচ্ছা বা সয়েল সায়েন্সে, যেটা মাটি বিজ্ঞান আমরা যেটা বলি, বা কেমিস্ট্রিতে কারো ইচ্ছা থাকে, কারো এন্টোমোলজিতে ইচ্ছা থাকে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে থেকে যে তোমার বিভিন্ন স্যারের দ্বার প্রান্তে যে তাদের সাথে কথা বলে রিসার্চ করার অপরচুনিটি গুলো পেতে পারে। আর অপরচুনিটি গুলোর ক্ষেত্রে তারা ধরো বিভিন্ন আহ কি বলে যে স্যারদের সাথে যোগাযোগ করার পরে তারা বিভিন্ন প্রজেক্টের আন্ডারে কাজ করতে পারে। তখন তারা আস্তে, আস্তে ধীরে, ধীরে শিখতে পারবে। তো রিসার্চের কাজে এটার জন্য আসলে একদিনে কিন্তু রিসার্চ শেখা যায় না। তো এটা তোমাকে সময় দিতে হবে। তো আর আমি 2nd ইয়ার বা 1st ইয়ার কেন বলছি না? কারণ এগুলো আসলে তোমার ফাউন্ডেশনের একটা ব্যাপার-স্যাপার থাকে। ধরো তুমি এগ্রিকালচার সম্পর্কে কিছু জানো না। তো তখন কিন্তু তুমি আল্টিমেটলি কোন রিসার্চ করতে পারবে না। তো তোমার ফাউন্ডেশন নলেজটা ইম্পোর্টেন্ট লেভেল 1, 2 এবং 1 এবং 2 তে। তারপর থার্ড ইয়ার থেকে তুমি আস্তে, আস্তে স্যারদের ল্যাবে কাজ করতে পারবা। যে ইভেন যারা বড় ভাই মাস্টার্সে কাজ করতেছে, তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হও, তখন আমার সাথেও যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকে আমি কিন্তু কাজগুলো দেখাইতে পারবো। তো এই হচ্ছে অপরচুনিটিস হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে। আর এখানে আবার মাস্টার্সেও অপরচুনিটি আছে। তোমরা সবাই জানো যে মাস্টার্সে আমাদের একটা সেমেস্টার আছে, সেখানে থিসিস দিতে হয়। তো থিসিসে কিন্তু এই রিসার্চ কাজটা মোটামুটি করতে হয় আরকি। তো এখানে মাস্টার্সে গেলে তখন একটা অপরচুনিটি আছে এবং সেই অপরচুনিটি গুলো গ্র্যাব করা যায় সহজেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আমার মনে হয় তাসরিফ প্রশ্ন করছে যে এগ্রি ফিউচার নিয়ে একটু বলেন ভাই। যে তুমি যদি একটু ফিউচার নিয়ে আরেকবার একটু বলো। তুমি আগেও একবার বলছো। তারপর আরেকবার যদি রিক্যাপ করো। আচ্ছা। এগ্রির ফিউচার একটু আগে আমরা আলোচনা করলাম, আপনি আর আমি মিলে ভাই। এগ্রির ফিউচার হচ্ছে দেশে যদি বলি, সরকারের ক্ষেত্রে যদি বলি, তাহলে হচ্ছে বিসিএস এ খুব ভালো একটা অপরচুনিটি আছে। যারা বিসিএস দিতে চাও বা বিসিএস ক্যাডার হতে চাও, সবগুলা সেক্টরের আলাদা কোটার ব্যবস্থা আছে সবগুলা ফ্যাকাল্টির ক্ষেত্রে। তারপর হচ্ছে বেসরকারি সেক্টর গুলাতেও খুব ভালো একটা সুযোগ আছে, এবং বেশি সিনজেন্টা, বেতনে হাই বায়ার, স্যালারি যদি বলি। হ্যাঁ, 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 এসিআই, মেটাও যেগুলো এসিআই, আছে, হ্যাঁ, লালতীর। হ্যাঁ, হ্যাঁ, এইগুলাতে জবের অপরচুনিটি খুব ভালো। তারপর হচ্ছে আহ, বাইরে যাওয়ার, দেশের বাইরে যাওয়া, যারা দেশের বাইরে যেতে চাও, রিসার্চ করতে চাও, দেশের বাইরে যেসব নামকরা বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে পড়তে চাও বা মাস্টার্স করতে চাও, পিএইচডি করতে চাও, তো ভালো একটা সুযোগ বলে আমি মনে করি। এবং উদ্যোক্তা হইতে চাও, নিজে একটা ফার্ম খুলতে চাও, ঠিক আছে, তো খুব ভালো একটা সুযোগ বলে আমি মনে করি কৃষি sector। হুম, এছাড়াও কেউ চাইলে হচ্ছে যদি বাংলাদেশের বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে, ইরিবিরি বা রেপিনা, তারপরে বৈজ্ঞানিক কি কর্মকর্তা বলে হওয়ার সুযোগ আছে। বিজেআরআই, তো এই জায়গাগুলোতে কিন্তু বৈজ্ঞানিক কর্মকর্তা হওয়ার সুযোগ আছে। তো আসলে আসলে এখানে জাস্ট পটেনশিয়ালকে আনলক করতে হয়, এছাড়া কিছু না। সো এগ্রিকালচারে ইজ এ সাবজেক্ট অফ অপরচুনিটিস আমি বলবো আর কি। সো এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্তু এই জায়গায় তোমার একটা রাইট অপশন হতে পারে। তো আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, যারা ধরো মেডিকেল এসপিরেন্ট বা সেকেন্ড টাইম ধরো ইঞ্জিনিয়ারিং এ ইচ্ছা, তো সেই ক্ষেত্রে তারা যদি ধরো বাউতে যেহেতু তোমার অ্যাডমিশন টেস্ট আছে, তো এই অ্যাডমিশন টেস্টে তুমি জাস্ট একটা তোমার সিটটা নিয়ে ফেললা। ও নিয়ে নিয়ে তারপরে তুমি কিন্তু সেকেন্ড টাইম মেডিকেলের জন্য পড়তে পারো। তো আর দেখবা যে তখন তুমি একটা জায়গায় সাকসেসফুল হও, তখন তোমার কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট আপ হয়, মানে তুমি হাই থাকো। তো পরবর্তীতে তখন তোমার অন্যান্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, এগ্রিকালচার ইউনিভার্সিটিকে আন্ডাররেটেড মনে হয় করা। আচ্ছা, এটা আমি মনে হয় একটু আলোচনা করছি এর আগেও। তো হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এগ্রিকালচার ব্যাপারটাকে মানুষ একটু নেগলেক্টেড ইস্যুতেই দেখে। বাট আমি কিন্তু হচ্ছে যে সাস্টেও চান্স পেয়েছিলাম। তারপরে হচ্ছে যে আমি নিজের কথাই যদি একটু বলি, তো তারপরে আরিউতেও চান্স পেয়েছিলাম। তারপরেও কিন্তু আমি মোটামুটি ভালো পজিশনে ছিল। তারপরেও আমি এসেছি হচ্ছে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তো তার মানে অবশ্যই আমি একটা ডিসিশন আ ওয়াইজ ডিসিশন নিয়ে এখানে আসছি। সো ব্যাপারটা এরকমই। কৃষিতে অপরচুনিটি আছে বিধায় কিন্তু আমি এখানে আসছি। সো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আন্ডাররেটেড বাট এখন আমাদের যে বিভিন্ন আ প্রিন্টিং মিডিয়া বা পাবলিশিং যে মিডিয়া গুলো আছে, আমার মনে হয় এগ্রিকালচারও অদূর ভবিষ্যতে আগামী ২-৩ বছর বা ৫ বছরের মধ্যে একটা ভালো সম্ভাবনাময় একটা বিষয় হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপটে। সো আমার মনে হয় সেজানা আর কারো প্রশ্ন আমি দেখছি না। তো এবং ইটস বিন লং টাইম। তাই আমরা আর ১ মিনিট সময় দিব। না হলে আমরা আমাদের যে লাইভটা এটা ঠিক। আসলে শেষ করে দিব ইনশাআল্লাহ। জি। তো এর মধ্যে যে তুমি তোমার আমাদের সবার স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি শেষ কথা বা ইতি কথা বলতে চাও, বলতে তো পারো। সেই সময় যদি বলি, বিশেষ করে সেকেন্ড টাইমার যারা আছে, যেটা আমরা একটু স্কিপ করে গেছিলাম ভাই, হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, টাইমার হ্যাঁ। যারা আছো তোমরা, সেকেন্ড টাইমার যারা আছো, তো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আমি মনে করি তোমাদের জন্য খুব ভালো একটা সুযোগ। ঠিক আছে, যেখানে হচ্ছে মেডিকেলের মতো তোমার মার্কস কাটা যাইতেছে না, এবং হচ্ছে তুমি অন্যান্য যে ভর্তি পরীক্ষা দিচ্ছ, ভর্তি পরীক্ষার্থী আছে, তাদের চেয়ে তুমি একটু হইলেও আগায় আসো, অভিজ্ঞ। তুমি অনেকগুলো ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তুমি জানো কিভাবে ভর্তি পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে ভর্তি পরীক্ষায় এনভায়রনমেন্টারে ম্যানেজ করতে হয়, সবকিছু মিলে কোনোভাবে হয়তো ব্যাটে বলে লাগতেছে না, কিন্তু আমি মনে করি যে একটু আবার নিজেকে চাঙ্গা করো। কৃষি গুচ্ছের প্রস্তুতি যে ১ মাস আছে, খুব ভালোভাবে একটা প্রপার প্ল্যানে তুমি নিজে আগাও। তাহলে হচ্ছে তোমার যে সেকেন্ড টাইম আর যারা আছো, যে কৃষি গুচ্ছের যে লাস্ট, মানে তোমার যে সুযোগটা আছে কৃষির জন্য সেকেন্ড টাইম, আমি মনে করি যে এটা ভালো হবে। মানে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে তুমি চান্স পাবা, সেকেন্ড টাইমার যারা আছো, খুব ভালো একটা সুযোগ বলে আমি মনে করি সেকেন্ড টাইমারদের জন্য হয়। ওকে, ভেরি গুড। আসলে খুব সুন্দর কথা বলছো। আচ্ছা, আসলে আমরা ২ জনই কিন্তু সেকেন্ড টাইমার। সো আমরা জানি হ্যাঁ। যে আসলে হ্যাঁ। কিভাবে আর আর হার্ড হচ্ছে ওয়ার্ক সব করে একটা ভর্তি জায়গায়। পরীক্ষার ক্ষেত্রে যেটা আমাদের আজকের মূল বিষয়বস্তু ছিল, যে পরবর্তী করণীয় বা মেইন কথা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এবং অলওয়েজ কনফিডেন্ট থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে, আমি কোন একটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবো, এবং ধৈর্য ধরতে হবে। যত বেশি ধৈর্য ধরবো আমরা, ইনশাল্লাহ আমরা ভালো জায়গায় পৌঁছাইতে পারবো। এবং পরিশ্রম আসলে কখনো বৃথা যায় না। আর একটু পরিশ্রম করো, বেশি বেশি পরিশ্রম করো, বেশি বেশি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি সামনে যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, আহ ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, এবং একটা সিট ইনশাল্লাহ তুমি পারবা। এবং হচ্ছে আমাদের যে কোর্স আছে রোড টু এগ্রি প্লাস জিএসটির সাথে যদি তুমি থাকো, আমি মনে করি যে তোমার প্রস্তুতি আরো আগায় থাকবে। নিয়মিত পরীক্ষা দাও, ক্লাস করো, মেন্টরিং এর সুবিধা আছে, তো এইগুলোর কাছে যদি তুমি থাকো, আমি মনে করি তোমার প্রস্তুতিটা আরো পাকাপোক্ত হবে, এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবা বলে মনে করি ভাই। ওকে, অনেক ধন্যবাদ সেজান তোমাকে। আচ্ছা, লাস্ট আমি একটা কথা বলে শেষ করতে চাই। যারা এখনো জি। ইনডিসিশনে ভুগছিস, ইনডিসিশনে ভোগার কিছু নাই। জাস্ট চান্স পাসনি বিধায় যে লাস্টে চান্স পাবি না, ব্যাপারটা এরকমই না। জাস্ট ১ বলে ৬ যেরকম লাগলে যখন ব্যাটসম্যান ৬ মারে, ঠিক এখনই প্রত্যয় 3.0 তে যুক্ত হয়ে এই ৬ মারার কাজটা করে যা। যারা এখন পর্যন্ত যুক্ত হও নাই আমাদের এই কোর্সটাতে, প্রত্যয় 3.0, তো আমাদের এই প্রিমিয়াম কোর্সটাতে এখনই এনরোল করে ফেলো। এবং আ অ্যাডমিশন টেস্টে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে এগ্রিতে খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। তো সবাইকে সবার অবশ্যই। সুস্বাস্থ্য কামনা করে সবার আহ প্রতি শুভকামনা জানিয়ে আমাদের যে আজকের এই লাইভটা এখানে শেষ করছে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। রোড টু এগ্রি প্লাস জিএসটি এর সাথে থেকো। আল্লাহ হাফেজ। দেখা হবে বিজয়। ইনশাআল্লাহ।